দর্শক স্বাগত চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন ইসলামী ব্যাংক পিএলসি ইনসাইডে আপনাদের সাথে আছি ইমদাদ হক। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতির কারণে পুরো বৈশ্বিক বাণিজ্যই এখন বাধাগ্রস্ত হচ্ছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশে। এমন একটা সময় যুদ্ধের শুরু, যে সময় বাংলাদেশ নতুন সরকার গঠন করলো, নতুন সরকার পেল, নতুন সরকার নতুন পরিকল্পনা ঘোষণা করেছে, সেটা বাস্তবায়নের লক্ষ্যে কাজও শুরু করেছে। এখন অনাকাঙ্ক্ষিত এ ধরনের ঘটনায় সরকার কী ধরনের আর্থিক বাণিজ্যিক চ্যালেঞ্জের মুখোমুখি পড়বে, আমরা এ বিষয়ে কথা বলবো। আমাদের সাথে আছেন প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান জনাব আহসান খান চৌধুরী, স্বাগত আপনাকে। শুরুতেই যেটা বলছিলাম যে মধ্যপ্রাচ্যের যুদ্ধের পরিস্থিতি আমাদের ব্যবসা বাণিজ্যে কী ধরনের প্রভাব ফেলছে, বিশেষ করে আমদানি রপ্তানি উৎপাদন ব্যবস্থায়? ধন্যবাদ আপনাকে। আমি মনে করি মধ্যপ্রাচ্যের বর্তমানে যে সংঘাত, এই সংঘাত বাংলাদেশের মতো একটি দেশের উপরে অনেক দিক দিয়ে ব্যাপক প্রভাব ফেলতে পারছে বলে আমি মনে করছি। প্রথমত জ্বালানি স্বল্পতা, কারণ আমাদের খাদ্য সামগ্রী উৎপাদনের জন্য ব্যাপক পরিমাণে পেট্রোলিয়াম জাতীয় প্রোডাক্ট লাগে। আমাদের পেট্রোকেমিক্যালস প্রোডাক্টস ব্যবহার করে আমাদের অসংখ্য প্যাকেজিং পণ্য উৎপাদিত হয়। সো আমরা দেখছি যে ব্যাপক হারে দাম বেড়ে গেছে। আমরা দেখেছি যে আমাদের গত মাসের উৎপাদন খাতে ব্যয় এবং এ মাসের উৎপাদন খাতের ব্যয়ের প্যাকেজিং অ্যাসপেক্টের মধ্যে অ্যাবাউট 50%-এরও অধিক পার্থক্য আমাদের কাছে পরিলক্ষিত হচ্ছে। অনেক জায়গায় আমরা দেখছি যে আসলে টাকা দিয়েও কিন্তু পণ্য সামগ্রী পাওয়া যাচ্ছে না, কারণ সাপ্লায়াররা যারা আছেন তারা বর্তমানে শিপিং করতেও রাজি হচ্ছেন না, বিকজ আমাদের অসংখ্য সরবরাহকারী ছিলেন যারা মধ্যপ্রাচ্য থেকে তাদের উৎপত্তি হয়। সো এই ধরনের মধ্যপ্রাচ্য থেকে যারা আসছেন তারা বর্তমানে পণ্য সামগ্রী দিতে পারছেন না। সো আমি মনে করি যে সামগ্রিক ব্যাপারটা কিন্তু একটি অনিশ্চয়ই ভবিষ্যতের দিকে পৃথিবীকে ঠেলে দিচ্ছে। পুরো বিশ্ব যেখানে এই ধরনের সমস্যার মুখোমুখি, বাংলাদেশ এখন কি করতে পারে? আমার মনে হয় প্রস্তুতি এবং ব্যাপক প্রস্তুতির দরকার আছে বলে মনে করি। আমি মনে করি যে যখন দেশে অথবা ধরেন একটি কর্পোরেট ওয়ার্ল্ডেও যদি কোনো ক্রাইসিস থাকে, এই ক্রাইসিসকে কীভাবে ভালো মোকাবেলা করা যায় সেটাই কিন্তু ভালো দেশের পরিচয় বলে আমি মনে করি। আমরা কর্পোরেট ক্ষেত্রে আমরা অনেক ধরনের সিমুলেশন প্রোগ্রাম করি। যে সিমুলেশন প্রোগ্রামের আওতায় আমরা পরিকল্পনা করি আজকে যদি আমার হাতে যদি ডিজেল কম থাকে, আমি কিভাবে আমার ভোক্তা সাধারণের হাতে আমার পণ্য সামগ্রী পৌঁছে দিব। আজকে যদি আমার এই পণ্য না থাকে, তাহলে আমি এর জায়গায় বিকল্প পণ্য আমরা কিভাবে আগত হব। সো আমরা মনে করছি যে প্রতিনিয়ত যদি আমাদের প্রস্তুতিটা যদি ভালো থাকে এবং সর্বোপরি যদি আমাদের যারা ক্রেতার রয়েছেন, আমাদের যারা গ্রাহকরা আছেন, আমাদের যারা স্টেক হোল্ডার আছেন, তাদের সাথে যদি আমরা আরও এঙ্গেজমেন্ট বাড়িয়ে দিই, তাহলে বোধহয় আমার মনে হয় আমাদের এই যে 18 কোটি মানুষের দেশকে কিন্তু আমরা আরও ভালোভাবে প্রস্তুত করতে পারবো আগামী দিনের একটি অনিশ্চয় ভবিষ্যৎ যেটা আসছে, এই ভবিষ্যতের সাথে আরও পাল্লা দিয়ে কীভাবে আমরা এগিয়ে যেতে পারি সেভাবে আমরা ভালো পরিকল্পনা করতে পারবো। সাময়িক সমাধান হিসেবে সরকার বিকল্প উৎস থেকে জ্বালানির সংগ্রহের চেষ্টা করছে, ভারতের সাথে কথা বলেছে, বিকল্প বাজার সন্ধান করছে, কিন্তু এটা কি দীর্ঘস্থায়ী সমাধান? টেকসই সমাধানের লক্ষ্যে কী করা যেতে পারে যখন বাংলাদেশের অর্থনীতি আমদানি নির্ভর? প্রথমত আমাদের চেষ্টা করা উচিত যে অল্টারনেট প্রকিউরমেন্ট আমাদের কী হতে পারে। আমরা মনে করি দ্যাট আসিয়ানভুক্ত দেশের কাছেও কিন্তু কিছু তেল আছে, যেই তেলটা হয়তো আমরা মধ্যপ্রাচ্যের উপরে পুরোপুরি নির্ভর না করে হয়তো আমরা আসিয়ানভুক্ত দেশের থেকে কিছু সরবরাহ নিতে পারি। আমরা যদি প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে যদি আরও ভালো ইন্টারাকশন করি, সেখান থেকে একটি সমাধান হতে পারে। যদি নেপালের সাথেও যদি কাজ করি, কারণ নেপালের কাছে হাইড্রো ইলেকট্রিক আছে, সো যদি হাইড্রো ইলেকট্রিকে যদি আমরা আরও বেশি ডিপেন্ড করি তাহলেও কিন্তু কাজ হতে পারে। আমরা যদি সৌরবিদ্যুৎ যদি আমরা ব্যাপক হারে যদি ব্যবহার করি তাহলেও কিন্তু কাজ হতে পারে। আমার মনে হয় সে দ্যাট জাতিগতভাবে আমরা যদি প্রস্তুত থাকার চেষ্টা করি, আমাদেরকে বুঝতে হবে যে এই যুদ্ধ কিন্তু কেবলমাত্র ইরান, ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ নয়। এই যুদ্ধের মধ্যে অনিশ্চয়তা থাকা সত্ত্বেও বাংলাদেশের মতো ক্ষুদ্র দেশও কিন্তু এই যুদ্ধ দেশের প্রভাবিত হচ্ছে। সো আমি মনে করি যে এই সমস্ত উত্তরণের জন্য আমরা যদি প্রস্তুতিটা ভালো নিই এবং সর্বক্ষেত্রেই যদি আমরা তড়িৎ সিদ্ধান্ত গ্রহণ করি যে আমরা কি আমাদের যে সৌরবিদ্যুৎ ব্যবহার করে যে আমাদের যে প্রজেক্টগুলো রয়েছে, এই প্রজেক্টগুলোকে আমরা কীভাবে তাড়াতাড়ি আমরা বাজারে আনতে পারি। আমাদের সরকারের থেকে যদি আমরা তড়িৎ সিদ্ধান্ত পাই, আমরা প্রতিনিয়ত সরকারের সাথে আমরা কথা বলছি যে আমাদের যে ইলেকট্রিক ভেহিকেলের যে
পলিসিগুলো রয়েছে, বিকজ আপনি দেখেছেন ঢাকা শহরের মোটরসাইকেল চালকরা কিভাবে পেট্রোল পাম্পের পিছনে ধাবিত হয়েছেন, কিভাবে ছোট ছোট গাড়ির মালিকরা কিভাবে পেট্রোল পাম্পের উপরে তারা ধাবিত হয়েছেন। সো তাদের হাতে যদি বিকল্প সমাধান থাকতো, আজকে যদি চায়নার কাছে, তো তারা তো ডিজেলের উপরে তো ডিপেন্ডেন্ট না, তারা তো পেট্রোলের উপরে তো ডিপেন্ডেন্ট না, তারা তো ইলেকট্রিক ভেহিকেলে চলে গিয়েছেন তারা। সো ইলেকট্রিক ভেহিকেল কাজে লাগিয়েও কিন্তু আমরা আমাদের সমস্যাটা কিন্তু সহজে প্রতিকার করার চেষ্টা করতে পারি। মধ্যপ্রাচ্যে এই সংঘাতের ফলে আপনারা কী ধরনের সমস্যায় পড়ছেন? যেই জাহাজ পণ্য সামগ্রী নিয়ে সৌদি আরব যাওয়ার কথা ছিল, আমরা সৌদি আরবে পণ্য সামগ্রী দিতে পারিনি। আমাদের দুবাইতে আমাদের ব্যাপকভাবে আমাদের এক্সপোর্ট ব্যাহত হয়েছে। সো আমরা আজকে সকালেই বললাম যে সালালা পোর্ট চলছে, মাসকাত পোর্ট চলছে, ওমানের পোর্টগুলো চলছে। সো আমরা আমাদের মানুষগুলোকে বললাম যে আসেন আমরা মাসকাত পোর্টে পণ্য সামগ্রী গ্রহণ করে ট্রাকে করে আমরা মালটা নিয়ে আসবো সৌদি আরবের ভিতরে। সো আমরা কিন্তু প্রতিনিয়ত কিন্তু আমরা শত প্রতিকূলতার মাঝেও কিন্তু আমরা চেষ্টা করছি যে কিভাবে আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছতে পারি। সো আমার মনে হয় যদি আমরা প্রতিনিয়ত যদি কাজ করি তাহলে বোধহয় সমাধানের সুযোগ আসতে পারে। এখন এই যে মধ্যপ্রাচ্যের এই সংঘাত, পণ্যের বৈচিত্র্যকরণ অথবা পণ্যের নতুন বাজার, এ বিষয়ে আপনাদের দৃষ্টিভঙ্গি কী? আমরা সবসময় নতুন বাজার আমরা অন্বেষণের চেষ্টা করি। আমরা এই যে মধ্যপ্রাচ্যের সেলসগুলো যেগুলো আমরা মধ্যপ্রাচ্যে হারাবো, সেগুলোকে আমরা আনার চেষ্টা করতেছি বা আসিয়ানভুক্ত দেশের থেকে। আমরা ব্যাপক মনোযোগ জাগিয়েছি যে আমরা যদি এই মনোযোগের সাথে সাথে আমরা যদি আসিয়ানভুক্ত দেশে যদি আমরা যেতে পারি, আমরা যদি ভিয়েতনামে যেতে পারি, আমরা যদি কম্বোডিয়া যেতে পারি, আমরা যদি লাওসে যেতে পারি, আমরা যদি ফিলিপিন্সে যেতে পারি, আমরা যদি প্যাসিফিক আইল্যান্ডসে যেতে পারি, আমরা যদি অস্ট্রেলিয়া যেতে পারি, নিউজিল্যান্ডে যেতে পারি, তাহলে বোধহয় আমাদের যেই মধ্যপ্রাচ্যে যে সেলস আমাদের ক্ষতি হয়েছে এটা বোধহয় অন্য দেশ থেকে বসিয়ে আনা সম্ভব। রপ্তানির ক্ষেত্রে দেখি যে আমাদের পণ্যগুলা কয়েকটা নির্ধারিত পণ্যেই আটকে আছে, আবার বাজারও কয়েকটি দেশের মধ্যে আটকে আছে। এই থেকে বের হওয়ার আমাদের কি করা যেতে পারে? আমরা আমাদের প্রাণারেফিল গ্রুপে আমরা যেটা হাতে নিয়েছি সেটা হচ্ছে যে আমরা পণ্যের বহুমুখীকরণ আমরা করেছি। আমরা পণ্যের বহুমুখীকরণের মাধ্যমে আমরা কেবলমাত্র গার্মেন্টস, কেবলমাত্র খাদ্য সামগ্রীর পণ্য নয়, আমরা আমাদের সম্ভারে ব্যাপকভাবে আমরা নতুন নতুন পণ্য সামগ্রী আমরা জুড়ে দিয়েছি। উদাহরণস্বরূপ আমরা হস্তশিল্পতে আমরা রপ্তানি বাণিজ্য শুরু করেছি। আমরা বাংলাদেশ থেকে সুন্দর সুন্দর হ্যান্ডব্যাগ বানায় আমরা আমেরিকার তে রপ্তানি করতে সক্ষম হচ্ছি। আমরা জুতা পাদুকা সামগ্রীতে আমরা এসেছি, আমরা এতে রপ্তানি করছি। আমরা বর্তমানে খেলনা সামগ্রী রপ্তানি করছি। সো আজকে যদি আপনাকে যদি বলতে হয়, আমরা ব্যাপকভাবে আমরা আমাদের পণ্যের বহুমুখীকরণ করেছি এবং আমরা মনে করি যে অ্যাজ এ কোম্পানি আকারে এটার সুফল আমরা পেতে শুরু করেছি। আমাদের এক্সপোর্ট উত্তর বাড়ছে। আমরা বর্তমানে $500 মিলিয়ন বেশি আমরা এক্সপোর্ট করছি প্রতি বছর। আশা করি আমাদের এক্সপোর্টের গতি আগামী দিনে আরও সম্প্রসারিত হবে। কেবলমাত্র গার্মেন্টসের নয়, গার্মেন্টসের পাশাপাশি অসংখ্য পণ্য সামগ্রী নিয়ে আমরা পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে আমরা হাজির হব এবং আমরা নতুন নতুন বাজার খুঁজে বের করার চেষ্টা করব। সরকারের নতুন অর্থনৈতিক পলিসি নিয়ে, বিশেষ করে যে সরকার নতুন পরিকল্পনা নিল $450 বিলিয়ন অর্থনীতিকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে রূপান্তরের যে ঘোষণা, বিদ্যমান ব্যবসায়িক পরিবেশে সেটা কতটুকু সঙ্গতিপূর্ণ? আমি মনে করি যে এটা ব্যাপকভাবে সঙ্গতিপূর্ণ। আমি মনে করি যে সরকারের প্রথম চেষ্টা, যেটা আমার খুব ভালো লেগেছে, সরকার একটি পজিটিভ চিন্তাভাবনা করতে সক্ষম হয়েছে। আমি অ্যাটলিস্ট মনে করছি যে এই যে $1 ট্রিলিয়ন এর যে স্বপ্ন দেখা, আমি মনে করি এইটার কিন্তু পজিটিভ অনেক দিক রয়েছে। বিকজ $1 ট্রিলিয়ন স্বপ্ন দেখে আমরা এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমরা কি করছি, এটা হচ্ছে আমাদের পরবর্তী ধাপ, যেটা নিয়ে আমাদের অসংখ্য কথা বলার সুযোগ আছে এবং অবশ্যই আমাদের কথা বলতে হবে। বিকজ আমরা কিন্তু সরকারের থেকে কিন্তু আমরা কাজ চাই, রাইট? আমরা কাজ চাই, সরকারের থেকে আমরা ডেলিভারি চাই। সরকারের এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা সরকারকে পাশে পেতে চাই এবং যত আমরা সরকারকে পাশে পাবো তাহলে কিন্তু দুটো পার্টনারশিপ সৃষ্টি হবে। প্রাইভেট সেক্টর, গভর্নমেন্ট সেক্টর, আমরা দুজনে মিলেই কিন্তু বাংলাদেশকে কিন্তু আমরা $1 ট্রিলিয়ন অর্থনীতিতে আমরা রূপান্তরিত করতে সক্ষম হতে পারবো বলে আমি মনে করছি। বাট এখানে কিন্তু দরকার হলো আরও বেশি ইন্টারাকশন, আরও বেশি যোগাযোগ, আরও বেশি কথাবার্তা, আরও বেশি গঠনমূলক পরামর্শ, গঠনমূলক সমালোচনা। আমি মনে করি এইগুলোর কথার মাধ্যমেই কিন্তু দেশটা কিন্তু উত্তরোত্তর আরও এগিয়ে যেতে সক্ষম হয় বলে মনে করি। বেসরকারি খাতের অংশীজন যারা বড় ব্যবসায়ী, তাদের সাথে আলাপ আলোচনা সরকারের দিক থেকে নতুন সরকারের দায়িত্ব নেওয়ার পর আপনারা কি ধরনের রেসপন্স পেলেন? আমরা রেসপন্স খুব ভালো পাচ্ছি। বিকজ আমরা মনে করছি যে বর্তমানে সরকার কথা বলছে, কথা শুনছে। আমি পার্সোনালি আমি সচিবালয়ে গিয়েছি,
আমি বিভিন্ন মন্ত্রীর সাথে দেখা করার সুযোগ হয়েছে এবং আমাদের খুব ভালো লেগেছে যে মন্ত্রীরা আমাদের কথা শুনেছেন, রাইট? এবং আমি মনে করি যে বাংলাদেশ এমন একটি দেশ, এখানে কিন্তু সমস্ত সমস্যা রাতারাতি সমাধান হবে না, বাট আমার কাছে যেটা ভালো লেগেছে যে অ্যাটলিস্ট কথা শোনার যে সংস্কৃতি দেশের সৃষ্টি হয়েছে, এটা ভালো হয়েছে। আমি মনে করি যে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় যেরকম আমাদের কারখানাগুলো পরিচালনা করা আমাদের জন্য একটা নাবিশ্বাসের সৃষ্টি হয়েছিল, আমি মনে করি যে উত্তর আমাদের পরিবেশ ভালো হয়েছে। আমাদের দেশে বর্তমানে ইন্ডাস্ট্রিয়াল পরিবেশ আমি মনে করি এটা পারফেক্ট না হলেও আমরা চেষ্টা করছি। এবং আমি মনে করি যে যারা দেশে যারা নেগেটিভ ফোর্স আছেন, আমি বলবো যে বাংলাদেশ এখন এত সমস্যার মধ্যে বিদ্যমান আছে, এখন কিন্তু কোনো নেগেটিভিটির কোনো সময় নেই। বিকজ আমি মনে করি যে দেশের মধ্যে আমাদের ব্যাপকভাবে পজিটিভ হতে হবে, আমাদের কিন্তু ব্যাপকভাবে এগিয়ে যেতে হবে, বিকজ দেশ কিন্তু প্রত্যাশায় লিপ্ত। আমাদের যা যা অসঙ্গতিপূর্ণ সমাধান রয়েছে, এই সঙ্গতিপূর্ণ সমাধান আনার চেষ্টা করছি। আমরা হাতে আঙ্গুল দিয়ে আমাদের মন্ত্রীদের কাছে গিয়ে তাদের সমস্যাগুলো চিহ্নিত করার চেষ্টা করেছি আমাদের যোগ্যতা বলে, এবং আমরা আগামী দিনে আমরা আরও বেশি এঙ্গেজমেন্ট করব, এবং আমরা মনে করি যে আগামী দিনের এঙ্গেজমেন্টের মাধ্যমেই কিন্তু আমাদের দেশে সুন্দর সুন্দর সমাধান আসবে এবং দেশ এগিয়ে যাবে। ইজ অফ ডুইং বিজনেস, ব্যবসার পরিবেশ নাই, বিনিয়োগ আসছে না, এই ধরনের কথাবার্তা আপনারা গেল 15-16 বছর ধরে বলে আসছেন। আবার ব্যবসায়ীরা আওয়ামী লীগ সরকারের সময় তাদের সাথে কথা বলেছে, অন্তর্বর্তী সরকারের সময় তাদের সাথে গিয়ে আলাপ করেছে, নতুন করে এই সরকারের সময় এসেও আপনারা সেই কথাগুলো বলছেন। পরিস্থিতি তো উন্নতি হচ্ছে না। আমি ব্যবসা করছি 35 বছর থেকে। আমি মনে করি 35 বছর আগের বাংলাদেশ আর 2026 সালের বাংলাদেশ এক বাংলাদেশ না। আমি মনে করি বাংলাদেশ অনেক এগিয়েছে। আমরা কোম্পানিতে 1,77,000 মানুষ আমরা একসাথে কাজ করছি। আমরা অসংখ্য মানুষের কর্মসংস্থানের সৃষ্টি করেছি, আগামীতে আরও বেশি করব। সো আমি মনে করি যে বাংলাদেশ উন্নতি করেছে। সরকারের পলিসি বাস্তবায়নের ক্ষেত্রে বিদ্যমান ব্যুরোক্রেসি কতটুকু সহায়ক হবে আপনার অভিজ্ঞতার আলোকে? আমাদের প্রধানমন্ত্রী বলেছেন উনি 10 মিলিয়ন জব সৃষ্টি করতে চান, রাইট? আমি একে সাধুবাদ জানাই, আমি ওকে ধন্যবাদ জানাই যে অ্যাটলিস্ট যে উনি চিন্তা করেছেন যে বাংলাদেশের 1 কোটি মানুষের কর্মসংস্থানের প্রয়োজন আছে এবং 1 কোটি মানুষের জন্য কর্মসংস্থানের সৃষ্টির জন্য উনি কাজ করছেন। যদি আমাদের দেশে কোনো ব্যুরোক্রেট যদি তার সাথে যদি পাল্লা দিয়ে যদি কাজ করতে না পারেন, সে ব্যুরোক্রেট পিছিয়ে পড়বেন। আমি মনে করি এটি একটি সুন্দর বাংলাদেশ, এটি একটি পজিটিভ বাংলাদেশ, এবং এই বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য ব্যুরোক্রেটস, প্রাইভেট সেক্টর, রাজনীতিবর্গ সকলকে মিলে জেনজি যারা বিগত সরকারের এগেনস্টে গিয়ে যারা বিপ্লবে লিপ্ত হয়েছিলেন, তারা সকলে মিলে বর্তমানে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে 1 কোটি কর্মসংস্থানের সৃষ্টির জন্য। সরকারের এই যে 1 কোটি কর্মসংস্থান তৈরির উদ্যোগ, বেসরকারি খাত এতে কিভাবে সহযোগিতা করতে পারে? আমি মনে করি যে সরকারের 1 কোটি কর্মসংস্থানের জন্য বেসরকারি খাত ছাড়া সরকারের কাছে কোনো উপায় নাই। বিকজ আমি মনে করি যে বাংলাদেশের সরকারি খাতে যতগুলো মানুষ কাজ করছেন, সরকারের পক্ষে আর মানুষকে কর্মসংস্থানের সৃষ্টি করা সরকারি খাতের ক্ষেত্রে সম্ভব নয়। পুরোপুরি এই 10 মিলিয়ন লোক যারা কর্মসংস্থানে আসবে, এদের পুরোপুরি আসতে হবে আমাদের মতো প্রাইভেট সেক্টর থেকে। সো আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন অন্য প্রাইভেট সেক্টর কী করবে আমি জানি না, বাট আমার কোম্পানির ক্ষেত্রে আমরা বলতে চাই যে আমাদের প্রাণ আরএফএল গ্রুপ, আমরা বর্তমানে 1,77,000 মানুষ আমরা একসাথে কাজ করছি। আগামী দিনে আমরা 10 লক্ষ মানুষ একসাথে কাজ করব। সো এটাই হবে আমাদের এই সরকারের জন্য আমাদের প্রাণ আরএফএল গ্রুপ কর্তৃক প্রদত্ত উপহার, যে আমরা চেষ্টা করব আমাদের গার্মেন্টস ক্ষেত্রে, আমাদের এক্সপোর্ট ইউনিট শিল্পীর ক্ষেত্রে, আমাদের কৃষি ক্ষেত্রে আমরা আরও বেশি মানুষের কর্মসংস্থানের সৃষ্টি করে যাব বলে আমরা আশা করছি। প্রাইভেট সেক্টরের অনেক সমস্যা, জ্বালানি সংকট, ব্যবসার পরিবেশ নাই, ব্যাংক থেকে লোন পাচ্ছে না, যা লোন পাচ্ছে সেটা আবার উচ্চ সুদের হার দিয়ে নিতে হচ্ছে। তাহলে এরকম সমস্যা নিয়ে কর্মসংস্থান তৈরি হবে কিভাবে? আমি মনে করি যে সমস্যা পৃথিবীর সব জায়গায় আছে। পৃথিবীতে যতদিন আমরা বাস করি, যেদিন পর্যন্ত পৃথিবীতে বাস করো সমস্যা থাকবে। তারপরে আপনি যদি ব্যাংকিং ক্ষেত্রে বলেন, আজ থেকে 18 মাস আগে অথবা 8 থেকে 24 মাস আগে ব্যাংকিং ক্ষেত্রে যে অবস্থা ছিল, আজকের দিনে কিন্তু ব্যাংকিং ক্ষেত্রের অবস্থা তার থেকে ভালো। আমি মনে করছি যে আমরা যদি নিজেদের ব্যয় সংকোচন করি, আমরা যদি বুঝি যে আমরা বর্তমানে একটি দুর্যোগপূর্ণ সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছি, আমরা যদি সরকারের ব্যয় সংকোচন করি, যদি আমাদের খরচ যদি আমরা কমিয়ে আনার চেষ্টা করি, আমার মনে হয় আমরা আগামী দিনে বোধহয় আমাদের ব্যাংকিং সেক্টরে যে সমস্যাগুলো আছে আমরা কাটিয়ে উঠতে পারবো। আমরা যদি ব্যাংকিং সেক্টরে যে অপচয় হয়েছে, ব্যাংকিং সেক্টরে যে দুর্নীতি হয়েছে, এই দুর্নীতি যদি আমরা কাটিয়ে ওঠার চেষ্টা করি,
হয়তোবা আমাদের ব্যাংকিং সেক্টর আগামী দিনে আরও ভালো চলবে। এবং যেহেতু আমরা যারা বাংলাদেশে যারা অসংখ্য মানুষ আছি, আমরা যারা সঞ্চয় করতে ভালোবাসি, যেহেতু এই সঞ্চয়মূলক মানসিকতা আমাদের বাংলাদেশে রয়েছে, বাংলাদেশের সঞ্চয় হবে, বাংলাদেশে ব্যাংকিং ক্ষেত্রে টাকা জমা পড়বে, আমাদের দেখতে হবে এই টাকাগুলো যেন অপচয়পূর্ণ খাতে না যায়। আমরা যদি আমরা গঠনমূলক খাতে যদি টাকাটা ব্যয় করতে পারি তাহলে দেশে এগিয়ে যাবে। দেশে বিদেশে বিনিয়োগ আসার ক্ষেত্রে সম্ভাবনা কতটুকু দেখেন? আমি মনে করি যে বিদেশ থেকে বিনিয়োগ আসার ব্যাপারে আমি সম্ভাবনা সবসময় দেখি। আমরা মনে করি যে বাংলাদেশে যদি আমরা যারা দেশি উদ্যোক্তা আছি, আমরা যদি এগিয়ে যাই, আমাদের পাশাপাশি কিন্তু বিদেশি উদ্যোক্তারা কিন্তু আমাদের সাথে আসতে বাধ্য। আমরা 18 কোটি মানুষ, আমরা একসাথে কাজ করছি, দেশের কর্মক্ষেত্র ভালো, দেশের লোকাল বাজার ভালো। সো যেহেতু লোকের বাজার ভালো, আমার মনে করি যে এখানে অনেকে আসবেন এবং বিনিয়োগ করতে তারা সচেষ্ট হবে। এলডিসি গ্র্যাজুয়েশন পেছানোর জন্য ব্যবসায়ীদের পক্ষ থেকে সরকারের প্রতি একটা আহ্বান ছিল। সরকার সেই লক্ষ্য নিয়ে আবেদনও করেছে জাতিসংঘে। কোন প্রেক্ষাপটে আপনাদের এই দাবিটা ছিল? আমি মনে করি যে এখনও আমাদের এলডিসি গ্র্যাজুয়েশনের আমরা ছোট্ট একটি ট্যাক্স সুবিধা পাই, যেটা আমরা ইউরোপের থেকে আমরা জিএসপি বেনিফিট পাই। আমরা মনে করি বাংলাদেশের জন্য এই এলডিসি গ্র্যাজুয়েশনে তড়িঘড়ি করে এলডিসি গ্র্যাজুয়েশন হওয়ার কোনো যুক্তি আছে বলে আমি মনে করছি না। আমাদের পক্ষে যতটুকু সম্ভব এলডিসি গ্র্যাজুয়েশন থেকে ধীরে ধীরে নিলে আমরা পৃথিবী থেকে কিছু বেনিফিট, পৃথিবীতে কিছু সুবিধা আমরা পেতে পারি। এই সুবিধাটাকে আমাদের অর্জনের চেষ্টা করা উচিত। বিকজ আমি মনে করি যে বাংলাদেশে এখনও শিল্পায়নের কিছুই হয়নি, এখনও অনেক মানুষ এখানে দেশে বেকার আছেন। বর্তমানে এখন কৃষি থেকে অসংখ্য মানুষের কর্মসংস্থানের সুযোগ অসংখ্য ক্ষেত্রে আমাদের সৃষ্টি করতে হবে। সো কাজে আমি মনে করি যে তার তড়িঘড়ি করে এলডিসি গ্র্যাজুয়েশনের পিছনে ধাবিত হওয়া, আমি মনে করি এটা প্রয়োজন আছে বলে আমি মনে করছি না। সো একটু সময় নেওয়া উচিত, সময় নিয়ে আমাদের এগিয়ে যাওয়া উচিত। আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে সরকারকে যদি সংক্ষিপ্তভাবে পরামর্শ দিতে বলি, মোটা দাগে কী কী পরামর্শ দেবেন? আমি বলবো যে আমাদের একটি ভালো কর্মপরিবেশ দিন, আমাদের উৎপাদন ব্যয় কমিয়ে আনুন, আমাদের ব্যাংকিং সেক্টরে যা যা ক্ষতি হয়েছে অনুগ্রহপূর্বক যেন পুনরায় যে এই ক্ষতিগুলো না হয়। আর আপনাদের কর্তৃক প্রদত্ত যে স্বপ্নগুলো রয়েছে, আপনারা যে নিজেদের ম্যানিফেস্টোতে যা যা কথা বলেছেন, আপনারা আপনাদের ম্যানিফেস্টোগুলো পড়ে পড়ে আপনারা প্রতিটি লাইনকে একে একে করে বাস্তবায়নের চেষ্টা করেন, তাহলে আমি মনে হয় অ্যাজ এ সাধারণ জনগণ আকারে, সাধারণ মানুষ আকারে বোধহয় আমরা আরও এগিয়ে যাব। অনেক ধন্যবাদ জনাব আহসান খান চৌধুরী আমাদের সময় দেওয়ার জন্য। আমরাও আশা করি যে সরকারি বেসরকারি উদ্যোগে দেশের অর্থনৈতিক গতি ফিরে পাক, দেশে বিদেশি বিনিয়োগ আসুক, নতুন কর্মসংস্থান তৈরি হোক। দর্শক, ইসলামী ব্যাংক পিএলসি ইনসাইডে আজকের আয়োজন এটুকুই। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।